অসহযোগ আন্দোলন 1971 2 মার্চ 1971 থেকে 25 মার্চ 1971। আন্দোলনের কারণ 1970 সালের নির্বাচনের ফলাফলের ভিত্তিতে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে সরকারের তালবাহানা। অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় 2 মার্চ 1971। অসহযোগ আন্দোলন নিয়ে ঘটনাবলী বা মার্চ মাসের ঘটনাবলী। 1 মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া 3 মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় পরিষদের অধিবেশন বন্ধ ঘোষণা করেন। 4 জন ছাত্রনেতা এক বৈঠকে বসে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য 4 জন হলো নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসাম আব্দুর রউফ, আব্দুল কুদ্দুস মাখন। উল্লেখ্য এই 4 জন ছাত্র নেতাকে বলা হতো মুক্তিযুদ্ধের 4 খলিফা। 2 মার্চ জাতীয় পতাকা প্রথম উত্তোলন। ঢাকায় 1971 সালে প্রথম হরতাল হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাথলিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নেতৃবৃন্দ মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন আসাম আব্দুর রউফ, তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ভিপি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই পতাকা উত্তোলন করেন। 3 মার্চ বাংলাদেশকে প্রথম স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ঘোষণা করা হয় স্বাধীনতা ইস্তেহারে। আর সেই স্বাধীনতা ইস্তেহার হয় স্থান পল্টন ময়দানে। ঘোষণাকারী ছিলেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। ইস্তেহার ঘোষণা পাঠ করেন শাহজাহান সিরাজ, সভায় সভাপতিত্ব করেন নূরে আলম সিদ্দিকী। এই ইস্তেহারে 1 নম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা ও সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করে কৃষক শ্রমিক রাজ কায়েম করার শপথ গ্রহণ করা হয়। 2 আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে জাতীয় সংগীত হিসেবে গৃহীত বা স্বীকৃতি দেওয়া হয়। 3 স্বাধীনতা ইস্তেহারে 3টি লক্ষ্য নির্দিষ্ট করা হয়, সেগুলো বাঙালির বাংলা সাহিত্য ও সংস্কৃতির পূর্ণ বিকাশ, বৈষম্যের নিরসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা। শঙ্কু মজুমদার, যিনি মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল, শহীদ হন 3 মার্চ 1971। শহীদ হওয়ার স্থান জাহাজ কোম্পানি মোড়, রংপুর। কবি মেহেরুন্নেসা রানু নামে পরিচিত, যিনি প্রথম নারী শহীদ হন 27 মার্চ 1971। শহীদ হওয়ার স্থান মিরপুর, ঢাকা। ফারুক ইকবাল ঢাকায় ও শঙ্কু মজুমদার দুইজনেই 3 মার্চ শহীদ হন। সরকার 2012 সালে শঙ্কু মজুমদারকে প্রথম শহীদ হিসেবে স্বীকৃতি দেয়, কিন্তু ফারুক ইকবালকে স্বীকৃতি দেয়নি। সুতরাং অপশনে শঙ্কু মজুমদার না থাকলে ফারুক ইকবাল উত্তর হবে। 4 মার্চ ঢাকা বেতার কেন্দ্র এবং ঢাকা টেলিভিশন নামে সম্প্রচার শুরু হয়। 6 মার্চ জেনারেল টিক্কা খান পূর্ব পাকিস্তানে গভর্নর হন। প্রধান বিচারপতি বি এ সিদ্দিকী টিক্কা খানকে শপথ পড়াতে অস্বীকার করেন। ইয়াহিয়া খান ঘোষণা করেন সংসদে অধিবেশন 25 মার্চ অনুষ্ঠিত হবে। 7 মার্চ তৎকালীন রাজকোষ ময়দানে ঐতিহাসিক 7 মার্চের জনসভা হয়। 9 মার্চ আন্দোলন পরিচালনার জন্য সংগ্রাম কমিটি গঠিত হয়। আন্দোলন পরিচালনার জন্য 4 নেতা হলেন আসাম আব্দুর রউফ, নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ ও আব্দুল কুদ্দুস মাখন। স্বাধীন বাংলাদেশ ঘোষণার প্রস্তাব অনুমোদন। 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ ছাত্র সভায় গৃহীত স্বাধীন বাংলাদেশ ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়। 12 মার্চ জাতীয় ফুল শাপলা। শিল্পী কামরুল হাসান ঘোষণা করেন গ্রাম বাংলার খাল বিলের ভাসমান শাপলা ফুলই হবে জাতীয় ফুল। 13 মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন পাকিস্তান সরকার কর্তৃক প্রদত্ত সকল পুরস্কার ও সম্মাননা ফিরিয়ে দেন। 15 মার্চ পাক বাহিনীর গুলিতে ডাবের 2 জন ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে ডাবের উপাচার্য বি আবু সাইদ চৌধুরী পদত্যাগ করেন। 17 মার্চ অস্ত্র বোঝাই করা সোয়াদ জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছে। 18 মার্চ পূর্ব পাকিস্তানের গভর্নর টিক্কা খান, খাদিম হোসেন রাজা ও পূর্ব পাকিস্তানের সামরিক উপদেষ্টা রাও ফরমান আলী অপারেশন সার্চলাইট চূড়ান্ত করেন। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ। 19 মার্চ বিদ্রোহ করেন গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের বীর সেনা ও জনতা। বিদ্রোহীদের দমনের নেতৃত্বে ছিল পাকিস্তান ব্রিগেডিয়ার জাহান জেব। জেনারেল হামিদ ও জেনারেল টিক্কা খান অপারেশনের সার্চলাইট অনুমোদন করেন। 22 মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া আবারও 25 মার্চে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন। 23 মার্চ পাকিস্তান দিবসের পরিবর্তে ঢাকায় পালিত হয় প্রতিরোধ দিবস। বাংলা ঘরে ঘরে উত্তোলিত হয় জাতীয় পতাকা। 23 মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস বা পতাকা উত্তোলন দিবস। 24 মার্চ চট্টগ্রাম বন্দরে এবিএম সোয়াদ থেকে অস্ত্র ও রসদ খালাস করা হয়। 25 মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করেন এবং রাত 11:30 অপারেশন সার্চলাইট শুরু হয়। পরিকল্পনা মোতাবেক একযোগে পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ, খাসারি বাজার আক্রমণ চালানো হয়। দৈনিক দি পিপলস, ইত্তেফাক ও সংবাদ পত্রিকার অফিসে আগুন দেওয়া হয়। ইকবাল হলের 200 জন ছাত্র শিক্ষক নিহত হয়। শুধু ঢাকায় 7,000 বাঙালি নিহত হয়। মুক্তিযুদ্ধকালীন অপারেশন ইন 1971 লারখানা ষড়যন্ত্র। পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারখানা হাউসে ভুট্টোর বাড়ি। প্রেসিডেন্ট ইয়াহিয়াকে নিয়ে পাখি শিকারের নামে বাঙালি নিধনের ষড়যন্ত্র করা হয়। অপারেশন ব্লিটজ। ক্ষমতা হস্তান্তর না করে সামরিক শাসনে ফিরে যাওয়ার ষড়যন্ত্রই অপারেশন ব্লিজ, যেটি 22 ফেব্রুয়ারি 1971 করা হয়। অপারেশন সার্চলাইট। পরিচয় পূর্ব পাকিস্তানে পাক সামরিক অভিযান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গভর্নর লেজে টিক্কা খান। ঢাকা শহরের দায়িত্বে ছিলেন মেজর রাও ফরমান আলী।
ঢাকার বাইরে দায়িত্বে ছিলেন মেজর খাদিম হোসেন রাজা। 18 মার্চ টিক্কা খান রাও ফরমান আলী ও মেজর খাদিম হোসেনের নীল নকশা তৈরি করে। 19 মার্চ বাঙালি সেনাদের নিরস্ত্রীকরণ শুরু হয় এবং সার্চলাইটের নীল নকশা অনুমোদন হয়। 24 মার্চ চট্টগ্রাম বন্দরে এমবি সোয়াত থেকে অস্ত্র খালাস করা হয় বা শুরু হয়। 25 মার্চ গণহত্যা চালাতে পাক সেনাদের উদ্দেশ্যে টিক্কা খান বলেন, এদেশের মানুষ চাই না, মাটি চাই। মোট হতাহত অপারেশন সার্চলাইটের আওতায় 25 মার্চ রাতের অভিযানে প্রকৃত হতাহতের হিসাব পাওয়া যায় না। বাংলাদেশের গণমাধ্যম ও প্রকাশিত গ্রন্থাবলীতে ঢাকার গণহত্যায় নিহতের সংখ্যা 5,000 থেকে 35,000 এবং সারা দেশে নিহতের সংখ্যা 2 লাখ থেকে 3 লাখ বলে উল্লেখ করা হয়। অপারেশন জ্যাকপট পরিচয় বঙ্গোপসাগরকে শত্রুমুক্ত করতে 10 নং সেক্টরের নৌবাহিনীর সদস্যরা যে অভিযান পরিচালনা করেন তার সাংকেতিক নাম ছিল অপারেশন জ্যাকপট। পরিচিত নৌ কমান্ডো পরিচালিত গেরিলা অপারেশন 16 আগস্ট 1971। যাত্রা শুরু পলাশীর হরিণী থেকে, অংশ নেয় 31 জন কমান্ডো। অপারেশন পরিচালনার কৌশল, 2টি গান সাংকেতিক হিসেবে ধরে অপারেশন পরিচালনা করা হতো। প্রথম সংকেত ছিল পঙ্কজ মল্লিকের গাওয়া আমি তোমায় যত শুনিয়েছিলাম। গান এর অর্থ হলো 24 ঘন্টার মধ্যে আক্রমণ করতে হবে। দ্বিতীয় সংকেত ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান আমার পুতুল যাবে শ্বশুর বাড়ি, এর অর্থ আক্রমণের জন্য ঘাঁটি ত্যাগ করো। বর্তমান মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা পরিচয় ফারুক আজম বীর পথিক, উপদেষ্টা মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তিনি অপারেশন জ্যাকপটের সাব কমান্ডার। 1989 সালে চট্টগ্রামের প্রথম বিজয় মেলার অন্যতম সংগঠক। তার স্মৃতিচারণমূলক বই 1971 যুদ্ধদিনের স্মৃতিকথা। অপারেশন কিলো ফ্লাইট নবগঠিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ইউনিটের নাম কিলো ফ্লাইট। 3 ডিসেম্বর 1971 অভিযান বাংলার বিমান সেনাদের এক ইউনিট চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পাক বাহিনীর উপর আক্রমণ। অপারেশন চেঙ্গিস খান পরিচয় পাকিস্তান ভারতের উপর যে বিমান হামলা করে তার সাংকেতিক নাম। সময়কাল ছিল 3 ডিসেম্বর 1971। অপারেশন ক্যাকটাস লিলি 9 ডিসেম্বর ভারতীয় বিমান বাহিনী যে অপারেশন চালায় তার সাংকেতিক নাম ছিল অপারেশন ক্যাকটাস লিলি। অপারেশন ক্লোজ ডোর মুক্তিযুদ্ধের সময় সারা দেশে মানুষের কাছে যে অবৈধ অস্ত্র ছিল তা জমা দেওয়ার জন্য যে অভিযান পরিচালনা করা হয় তার সাংকেতিক নাম বা সেই অপারেশনের নাম ছিল ক্লোজ ডোর। স্বাধীনতার ঘোষণাপত্র বা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, মুজিবনগর বাংলাদেশ, তারিখ 10 এপ্রিল 1971। 10 এপ্রিল 1971 স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। 17 এপ্রিল 1971 স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে পাঠ করা হয়। 26 মার্চ 1971 কার্যকর, অর্থাৎ 26 মার্চ কার্যকর এই মর্মে স্বাক্ষর করেন সৈয়দ নজরুল ইসলাম। জারি করেন মুজিবনগর সরকারের পক্ষে সৈয়দ নজরুল ইসলাম। ঘোষণাপত্র রচনা করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। ঘোষণাপত্র পাঠের পর স্বাক্ষর করেন অধ্যাপক ইউসুফ আলী। বাংলাদেশের গণপরিষদের ক্ষমতা বলে ও তদধীনে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি। এই ঘোষণাপত্র অনুযায়ী দেশ পরিচালিত হয় 26 মার্চ 1971 থেকে 11 জানুয়ারি 1972 পর্যন্ত। পৃথিবীর ইতিহাসে 2টি দেশ স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করেন, একটি হলো যুক্তরাষ্ট্র, অন্যটি বাংলাদেশ। অস্থায়ী বা প্রবাসী সরকার পরিচয় অস্থায়ী বাংলাদেশ সরকার প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত। সরকারের সদস্য ছিলেন 6 জন। সরকারের কার্যালয় তৎকালীন কুষ্টিয়া ও বর্তমান মেহেরপুরের ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলার আমবাগানে। তাজউদ্দিন আহমদ ভবেরপাড়া গ্রামের নাম রাখেন মুজিবনগর। সরকার গঠনের 2 ঘণ্টা পর পাকিস্তান সেনাবাহিনী মুজিবনগরকে উড়িয়ে দিলে কার্যালয় স্থানান্তর হয় কলকাতা থিয়েটার রোডের 8 নং বাড়িটির বর্তমান নাম শ্রী অরবিন্দ ভবন। থিয়েটার রোডের বর্তমান নাম হচ্ছে শেক্সপিয়ার সরণি। 8 নং থিয়েটার রোড ছিল মুজিবনগর সরকারের সচিবালয়, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধান সেনাপতির দপ্তর। আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় ছিল কলকাতা 9 নং সার্কাস এভিনিউ। বাংলাদেশের তৎকালীন রাজধানী ছিল মুজিবনগর। অস্থায়ী সরকারের প্রধান উদ্দেশ্য মুক্তিযুদ্ধ পরিচালনা এবং বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি করা। সরকার গঠিত হয় 1970 সালে নির্বাচনে জয়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়ে। শপথ পাঠ করেন চিফ হুইপ অধ্যাপক ইউসুফ আলী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। অনুষ্ঠান আয়োজন করেছিলেন মেহেরপুরের সাব ডিভিশন অফিসার তৌহিদে ইলাহি চৌধুরী। উপরাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদানকারী দলের নেতৃত্ব দেন মাহবুব উদ্দিন আহমেদ ঝিনাইদহের। 12 সদস্যের এই দল আনসার বাহিনী উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন মেজর আবু উসমান চৌধুরী। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশি বিদেশের মোট 127 জন সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঘটনা 4 এপ্রিল 1971 তাজউদ্দিন আহমেদ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে দেখা করে সহযোগিতা চান। 10 এপ্রিল 1971 ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয় বলে তাজউদ্দিন আহমদ ঘোষণা দেন। কংগ্রেস মুখ্যমন্ত্রী সতীন্দ্রলাল সিং সহায়তা করেন। স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।
স্বাধীন বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত হয়। যেহেতু স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর হয় 26শে মার্চ 1971, সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হয় 26শে মার্চ 1971। 11 এপ্রিল 1971 তাজউদ্দিন আহমদ বেতার ভাষণে অস্থায়ী সরকার গঠনের ঘোষণা দেন। আকাশবাণী সহ গণমাধ্যমে সরকার গঠনের খবর প্রচারিত হয়। 12 এপ্রিল 1971 অস্থায়ী সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হয় এবং মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়। এম এ জি ওসমানীকে মন্ত্রী মর্যাদার প্রধান সেনাপতি ও মুক্তিবাহিনীর প্রধান হিসেবে ঘোষণা করা হয়। 17 এপ্রিল 1971 অস্থায়ী সরকার মেহেরপুরের বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ করেন। প্রথমে নির্ধারিত ছিল চুয়াডাঙ্গায়। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ এবং স্বাধীন বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু। 18 এপ্রিল 1971 দপ্তর বণ্টন করা হয়। 22 ডিসেম্বর 1971 প্রবাসী সরকার বাংলাদেশে ফেরত আসে। 12 জানুয়ারি 1972 মুজিবনগর সরকারের মেয়াদ শেষ হয়। বাংলাদেশের প্রথম সরকারের মন্ত্রিসভা শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধ ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। পাকিস্তানে বন্দী সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, যিনি রাষ্ট্রপতির অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর প্রধান। তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী এবং অন্যান্য দপ্তরগুলোর মধ্যে ছিল প্রতিরক্ষা, তথ্য সম্প্রচার ও যোগাযোগ, পরিকল্পনা ও আর্থিক বিভাগ, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, শ্রম, সমাজ কল্যাণ ও সংস্থাপনা মন্ত্রণালয় এবং আর্থিক ও পরিকল্পনা বিভাগ। ক্যাপ্টেন এম মনসুর আলী মন্ত্রী, অর্থ, জাতীয় রাজস্ব, পরিবহন, খাদ্য, বস্ত্র, অস্ত্র প্রশিক্ষণ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এইচ এম কামরুজ্জামান মন্ত্রী, স্বরাষ্ট্র সরবরাহ, কৃষি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়। খন্দকার মোস্তাক আহমেদ মন্ত্রী, পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অন্যান্য কর্নেল এম এ জি আতাউর গনি উসমানী সেনা প্রধান বা প্রধান সেনাপতি, কর্নেল আব্দুর রউফ চিফ অফ স্টাফ, গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার বা আব্দুল করিম খন্দকার ডেপুটি চিফ অফ স্টাফ এবং বিমান বাহিনীর প্রধান। অস্থায়ী সরকারের মন্ত্রণালয়, মোট মন্ত্রণালয় বা বিভাগ ছিল 12টি, সচিব ছিল 10 জন এবং পররাষ্ট্র সচিব ছিলেন জনাব মাহবুবুল আলম চাষী, মুখ্য সচিব ছিলেন রুহুল কুদ্দুস। মন্ত্রণালয়ের বাইরে মন্ত্রিপরিষদের কর্তৃত্বাধীন প্রতিষ্ঠান ছিল পরিকল্পনা কমিশন, শিল্প ও বাণিজ্য বোর্ড, নিয়ন্ত্রণ বোর্ড, যুব ও অভ্যর্থনা শিবির, ত্রাণ ও পুনর্বাসন কমিটি, শরণার্থী কল্যাণ বোর্ড। প্রধান সচিব ছিলেন রুহুল কুদ্দুস, মন্ত্রী পরিষদ সচিব ছিলেন এইচ টি ইমাম, সংস্থাপন সচিব ছিলেন নুরুল কাদের, অর্থ সচিব ছিলেন আসাদুজ্জামান খান, প্রতিরক্ষা সচিব ছিলেন এস এ সামাদ, স্বরাষ্ট্র সচিব ছিলেন আব্দুল খালেক, স্বাস্থ্য সচিব ডাক্তার টি হোসেন, তথ্য সচিব ছিলেন আনোয়ারুল হক। অস্থায়ী সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন 9 সেপ্টেম্বর 1971। গঠনের উদ্দেশ্য ছিল স্বাধীন বাংলাদেশ সরকারকে উপদেশ ও পরামর্শ প্রদান। কমিটির আহ্বায়ক ও পরিচালক ছিলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। সদস্য 5টি এবং রাজনৈতিক দল ছিল 8টি। কমিটি দল এবং তথ্য খনিকা মাওলানা আব্দুল হামিদ খান বাসানী ন্যাব প্রধান এবং তিনি উপদেষ্টা পরিষদের সভাপতি মনোনীত হন। তাজউদ্দিন আহমদ আওয়ামী লীগ থেকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। খন্দকার মোস্তাক আহমদ আওয়ামী লীগ বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও অধ্যাপক মুজাফফর আহমদ নেফ, কমরেড মনি সিংহ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, শ্রী মনোরঞ্জন ধর বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস, এম মনসুর আলী সরকারের সদস্য, এইচ এম কামরুজ্জামান সরকারের সদস্য। বাংলাদেশের পক্ষে আনুগত্য প্রকাশকারী কূটনীতিকের মধ্যে ছিলেন কে এম শাহাবুদ্দিন। দিল্লিস্থ পাকিস্তান দূতাবাস 6 এপ্রিল দূতাবাস ত্যাগ করে প্রথম বিদ্রোহ করেন। এম হোসেন আলী, যিনি কলকাতায় পাকিস্তানের সহকারী হাইকমিশনার ছিলেন, তিনি 18 এপ্রিল কলকাতায় বাংলাদেশ মিশনে সর্বপ্রথম বাংলাদেশি পতাকা উত্তোলন করেন। এম আনোয়ারুল কবির জাতীয় সংঘ পাকিস্তানের উপস্থায়ী প্রতিনিধি ছিলেন। রহমান সুবহান যুক্তরাষ্ট্র অস্থায়ী সরকারের প্রথম প্রতিনিধি ও ভ্রাম্যমাণ কূটনীতিক ছিলেন। বি আবু সাইদ চৌধুরী ব্রিটিশ মিশন প্রধান ও বহির্বিশ্বের বিশেষ দূত, তার চেষ্টায় জাতীয় সংঘে 47টি দেশ মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করে। অস্থায়ী বা প্রবাসী সরকারের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল আঞ্চলিক প্রশাসনিক কাউন্সিল বা জোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল, যেটি সামরিক সেক্টরগুলোকে ও দেশের অভ্যন্তরে বেসামরিক প্রশাসন চালু রাখার জন্য প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী তাজউদ্দিন আহমদ স্বাক্ষরিত 11টি আঞ্চলিক প্রশাসনের কাউন্সিলে ভাগ করা হয় 1971 সালের 27 জুলাই। একজন MNA বা MPA চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা সহ সদস্য হতেন সরকারি কর্মকর্তাগণ। মুদ্রা 14 এপ্রিল সিদ্ধান্ত হয় নতুন নোট চালু না হওয়া পর্যন্ত দ্বৈত মুদ্রা চালু থাকে। পাকিস্তানি মুদ্রায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুজিবনগর সিলমোহর থাকে। বাংলাদেশ ফান্ড গঠন, বৈদেশিক সাহায্য ও সংগৃহীত অর্থ দিয়ে বাংলাদেশ ফান্ড নামক বাংলাদেশ সরকারের ট্রেজারি গড়ে ওঠে।
বাজেট 6 মাসে একটি বাজেট হয়। প্ল্যানিং সেল প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে স্বাধীন দেশের উপযোগী প্রশাসন ও আমলাতন্ত্রকে কিভাবে ঢেলে সাজানো যায় সে বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য সরকার একটি প্ল্যানিং কমিশন বা প্ল্যানিং সেল গঠন করে। প্রধান অর্থনীতিবিদ ছিলেন সনদ কুমার সাহা ও গবেষণা কর্মকর্তা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও মুক্তিযুদ্ধকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে গঠন করেন বাংলাদেশ নাগরিক কমিটি। এই কমিটির উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের সমর্থন আদায় এবং পাকিস্তানকে সামরিক সহযোগিতা বন্ধ করতে মার্কিন কংগ্রেসে লবিং করা। তথ্য প্রকাশের জন্য প্রতিষ্ঠা করেন বাংলাদেশ নিউজ লেটার নামে পত্রিকা। মুক্তাঞ্চল যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের নিরাপদ আশ্রয়স্থল কয়েকটি উল্লেখযোগ্য মুক্তাঞ্চল তৎকালীন ঠাকুরগাঁও মহকুমার তেঁতুলিয়া থানা, তৎকালীন রংপুর জেলার পাটগ্রাম ও রৌমারী থানা। পুলিশ আব্দুল খালেক আইজিপি ও স্বরাষ্ট্র সচিব। তখন পুলিশের 4টি রেঞ্জ ছিল, বর্তমানে 10টি। ত্রাণ ও পুনর্বাসন কমিটি জে.জি. ভৌমিক ছিলেন রিলিফ কমিশনার ও এইচ.এম. কামরুজ্জামান ছিলেন চেয়ারম্যান। ইয়ুথ কন্ট্রোল বোর্ড চেয়ারম্যান ছিলেন অধ্যাপক ইউসুফ আলী। সাব কমিটি ছিল 5টি, এগুলো হলো অর্থ উপকমিটি, ত্রাণ উপকমিটি, স্বাস্থ্য উপকমিটি, প্রচার উপকমিটি এবং শিক্ষা উপকমিটি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, তথ্য ও বেতার মন্ত্রণালয়, তথ্যমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ, প্রধানমন্ত্রী উপদেষ্টা জনাব আব্দুল মান্নান এম.এন.এ, ডাইরেক্টর ছিলেন জনাব এম.আর. আখতার মুকুল, নেতৃত্বে ছিলেন চৌধুরী বেলাল মোহাম্মদ। প্রতিষ্ঠাকালীন নাম স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। পাক বাহিনী কেন্দ্রটি ধ্বংস করে 1971 সালের 30 মার্চ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাম পরিবর্তন করে বাংলাদেশ বেতার করা হয় 6 ডিসেম্বর 1971 সালে। চরমপত্র ও জল্লাদের দরবার স্বাধীন বাংলা বেতারের জনপ্রিয় সিরিজ। ইয়াহিয়া খানকে কেল্লা ফতেহ খান হিসেবে প্রচার করা হয়। চরমপত্র সিরিজের পরিকল্পনা করেন আব্দুল মান্নান ও উপস্থাপক ছিলেন এম.আর. আখতার মুকুল। ভাষা ছিল 3টি, বাংলা, ইংরেজি ও উর্দু। চট্টগ্রামের কালুরঘাট 26 মার্চ 1971, আগরতলায় বেতার কেন্দ্র পরিচালিত হয় 31 মার্চ 1971 থেকে, কলকাতায় 25 মে 1971। বাংলাদেশ বেতার নামকরণ করা হয় 6 ডিসেম্বর 1971, ঢাকায় স্থানান্তর করে পরবর্তীতে 22 ডিসেম্বর 1971। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, গীতিকার, সুরকার ও শিল্পী সবকটা জানালা খুলে দাও না, গীতিকার নজরুল ইসলাম বাবু, সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, শিল্পী সাবিনা ইয়াসমিন। আমার সোনার বাংলা, গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর, সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর এবং শিল্পী ছিলেন কোরাস। মাঘো ভাবনা কেন, গীতিকার গৌরব প্রসন্ন মজুমদার, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। তীরহারা এ ঢেউয়ের সাগর, গীতিকার আফল মাহমুদ, সুরকার আফল মাহমুদ এবং শিল্পী হচ্ছে কোরাস। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, গানটির গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার, সুরকার সমর দাস, শিল্পী ছিল কোরাস। জনতার সংগ্রাম চলবেই, গীতিকার সিকান্দার আবু জাফর, সুরকার শেখ লুৎফর রহমান, শিল্পী ছিল কোরাস। নোঙ্গর তুলো তুলো, গীতিকার নঈম গহর, সুরকার সমর দাস, শিল্পী কোরাস। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যাম মৃত্যুবরণ করেন 17 অক্টোবর 2024। মুক্তিযুদ্ধের স্লোগানসমূহ: তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। মুক্তিযুদ্ধের সামরিক প্রশাসন বা মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন অব দ্য লিবারেশন ওয়ার। মুজিবনগর সম্মেলন 11 থেকে 17 জুলাই 1971। 1971 সালের 11 থেকে 17 জুলাই কলকাতাস্থ 8 নং থিয়েটার রোডের প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তরে সেক্টর কমান্ডার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সেক্টর কমান্ডারদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তাজউদ্দীন আহমেদ। সম্মেলনে সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। পাশাপাশি সেক্টরগুলোতে ভাগ করা হয় 66টি সাব সেক্টরে। সার্বিকভাবে একটি কমান্ডে যুদ্ধ পরিচালনা করার জন্য কর্নেল ওসমানীকে প্রধান সেনাপতি, লেফটেন্যান্ট কর্নেল এম.এ. রবকে চিফ অফ স্টাফ এবং গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকারকে নিযুক্ত করা হয় ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে। মুক্তিযুদ্ধের কমান্ডো: সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ সুপ্রিম কমান্ডার উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রতিরক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ, প্রধান সেনাপতি ও মুক্তিবাহিনীর চিফ কমান্ডার এম.এ.জি. ওসমানী, চিফ অফ স্টাফ কর্নেল আব্দুর রউফ, ডেপুটি চিফ অফ স্টাফ ও মুক্তিবাহিনীর উপকমান্ডার গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার। মোহাম্মদ আতাউল গনি ওসমানী 1 সেপ্টেম্বর 1918 সালে জন্ম এবং 16 ফেব্রুয়ারি 1984 সালে মৃত্যুবরণ করেন। 1942 সালে ব্রিটিশ সাম্রাজ্যের সর্বকনিষ্ঠ মেজর হন। 70 নির্বাচনে সিলেট থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
1967 সালে কর্নেল পদে থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন। পাকিস্তানিরা ডাকত পাপা টাইগার নামে। 4 এপ্রিল 1971 তেলিয়াপাড়া রণকৌশলের নেতৃত্ব প্রদান করেন। 12 এপ্রিল 1971 বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হন। 17 এপ্রিল 1971 মুক্তিবাহিনীর সিএনসি বা কমান্ডার ইন চিফ নিযুক্ত হন। 26 ডিসেম্বর 1971 স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হন। সেপ্টেম্বর 1976 জাতীয় জনতা পার্টি নামে দল গঠন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি বার্মা রণাঙ্গনে ব্রিটিশ বাহিনীর একটি ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে যুদ্ধ করেন। আব্দুল করিম খন্দকার বা খন্দকার মুক্তিযুদ্ধের আব্দুল করিম খন্দকার ছিলেন মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি বা ডেপুটি কমান্ডার, বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান, অপারেশন কিলো ফ্লাইটের সমন্বয়ক এবং 21 নভেম্বর গ্রুপ ক্যাপ্টেন হন। এম.এ.জি. ওসমানীর ব্যক্তিগত ডেপুটি ইনচার্জ। পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। 1972 থেকে 73 সালে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর চেয়ারম্যান। বাংলাদেশ সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান ছিলেন। তার রচিত বই 1971 ভেতরে বাইরে 2014 সালে প্রকাশিত। তেলিয়াপাড়া রণকৌশল 1971 সালে 4 এপ্রিল তৎকালীন সিলেটের তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজারের কক্ষে কর্নেল ওসমানীর নেতৃত্বে 27 জন সেনা কর্মকর্তা, ইস্ট পাকিস্তান রাইফেলস, আনসার পুলিশ বাহিনীর উচ্চপদস্থ বাহিনীর সদস্য, রাজনীতিবিদ ও সিএসপি কর্মকর্তাগণ এই বৈঠকে মিলিত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে রণকৌশল তৈরি করেন তা তেলিয়াপাড়া রণকৌশল বা তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে পরিচিত। এই ম্যানেজারের কক্ষটি সেক্টর সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হতো। নিয়মিত বাহিনী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সামরিক অফিসার ও সৈন্যদের দিয়ে গঠিত ছিল মুক্তি বাহিনীর নিয়মিত বাহিনী, যাদেরকে মুক্তি ফৌজ বলা হতো। 1971 সালের 4 এপ্রিল ওসমানী নেতৃত্বে 5000 সামরিক এবং 8000 বেসামরিক সদস্য নিয়ে মুক্তি ফৌজ গঠিত হয়। 11 এপ্রিল এর নাম পরিবর্তন করে মুক্তি বাহিনী বা বাংলাদেশ ফোর্স গঠন করা হয়। নিয়মিত বাহিনীর দুইটি, একটি সেক্টর ট্রুপস, অন্যটি ব্রিগেড ফোর্স। নিয়মিত বাহিনীর 11টি সেক্টর, 66টি সাব সেক্টর, 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়। অনিয়মিত বাহিনীর মধ্যে ছিল ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক ও সকল পর্যায়ের মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন সেক্টরের অধীনে অনিয়মিত বাহিনী গঠিত হয়। এই বাহিনীর সরকারি নামকরণ ছিল গণবাহিনী বা মুক্তিযোদ্ধা বা ফ্রিডম ফাইটার। আঞ্চলিক বাহিনীর নাম এবং অঞ্চল: কাদেরিয়া বাহিনী টাঙ্গাইল, বাতেন বাহিনী টাঙ্গাইল, লতিফ মির্জা বাহিনী সিরাজগঞ্জ পাবনা, আকবর বাহিনী শ্রীপুর মাগুরা, হালিম বাহিনী মানিকগঞ্জ, আফসার বাহিনী বালুখা ময়মনসিংহ, হেমায়েত বাহিনী ফরিদপুর বরিশাল, জিয়া বাহিনী সুন্দরবন। ক্রাক প্লাটুন পরিচিত মুক্তিযুদ্ধের গেরিলা ইউনিট। ক্রাক প্লাটুন গঠনে ভূমিকা পালন করেছিলেন খালেদ মোশাররফ বীর উত্তম ও এটিএম হায়দার বীর উত্তম। ক্রাক প্লাটুন নিয়ে বই 71 দিনগুলি, জাহানারা ইমাম এবং মা আনিসুল হক। যে সেক্টরের অধীনে ছিল 2 নং সেক্টর, যে পদ্ধতিতে আক্রমণ পরিচালনা করে হিট অ্যান্ড রান পদ্ধতিতে। ক্রাক প্লাটুনের গর্বিত সদস্য পপ সম্রাট আজম খান, মুজাফফর হোসেন চৌধুরী মায়া, গোলাম দস্তগীর গাজী, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, শহীদ শাফি ইমাম রুমি, রাইসুল ইসলাম আসাদ, শহীদ জুয়েল, সাদেক হোসেন খোখা, শহীদ মোহাম্মদ আবু বকর প্রমুখ। সেক্টর 1971 সালের 11 এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, 10 এপ্রিল অস্থায়ী সরকার গঠন করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের জন্য সারা দেশকে 4টি সেক্টর অঞ্চলে ভাগ করা হয়েছে, যথা সিলেট অঞ্চল, সেক্টর কমান্ডারের নাম মেজর কে.এম. শফিউল্লাহ, নিয়ন্ত্রণ এলাকা সিলেট ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিংহ এলাকা। চট্টগ্রাম অঞ্চল মেজর জিয়াউর রহমান, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এলাকা। কুমিল্লা অঞ্চল মেজর খালেদ মোশাররফ, কুমিল্লা ও নোয়াখালী এলাকা। দক্ষিণ ও পশ্চিম অঞ্চল মেজর আবু উসমান চৌধুরী, কুষ্টিয়া ও যশোর এলাকা। বুড়িমারি অঞ্চল ক্যাপ্টেন নওয়াজিশ উদ্দিন, রংপুর দিনাজপুর এলাকা। মেজর নাজমুল হক, রাজশাহী পাবনা এলাকা। ক্যাপ্টেন জলিল, বরিশাল ও পটুয়াখালী এলাকা। 11 এপ্রিল আরও 3টি অঞ্চলে ভাগ করা হয়। এরপর মোট সেক্টর অঞ্চল হয় 60টি। 11টি সেক্টরে বিভক্ত। 1971 সালে 11 থেকে 17 জুলাই পর্যন্ত প্রবাসী সরকারের সচিবালয় 8 নং থিয়েটার রোডের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে কমান্ডারদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে 11 জুলাই 1971 সালে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় কর্নেল আব্দুর রউফকে চিফ অফ স্টাফ নিয়োগ, গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকারকে মুক্তি বাহিনীর উপকমান্ডার নিয়োগ এবং মুক্তিযুদ্ধের জন্য সারা দেশকে 11টি সেক্টরে এবং 66টি সাব সেক্টরে ভাগ করা হয়। মুক্তিযুদ্ধে বাংলাদেশের 11টি সেক্টরের ম্যাপ। মুক্তিযুদ্ধে সেক্টর ও সেক্টর কমান্ডারগণ: 1 নম্বর
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী নদী অঞ্চল আয়তনের সবচেয়ে বড় সেক্টর। দপ্তর ছিল হরিণা। সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান 10 এপ্রিল থেকে 10 জুন, আর মেজর রফিকুল ইসলাম ছিল 11 জুন থেকে 16 ডিসেম্বর। সাব সেক্টর ছিল 5টি। 2 নম্বর নোয়াখালী কুমিল্লা জেলার আখাউড়া ভৈরব রেল লাইন পর্যন্ত, ফরিদপুর ও ঢাকার একটি অংশ। দপ্তর ছিল মেঘালয় মেলাঘর। কমান্ডার ছিল মেজর খালেদ মোশাররফ এপ্রিল থেকে অক্টোবর এবং মেজর এটিএম হায়দার অক্টোবর থেকে ডিসেম্বর। এর মধ্যে সাবসেক্টর ছিল 6টি। 3 নম্বর ছিল সিলেট হবিগঞ্জ কিশোরগঞ্জ আখাউড়া ভৈরব রেল লাইন থেকে উত্তর পূর্ব দিকে কুমিল্লা ও ঢাকা জেলার অংশবিশেষ। দপ্তর ছিল হেজামারা। কমান্ডার মেজর কে এম শফিউল্লাহ এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর, আর মেজর এন এম নুরুজ্জামান 1 অক্টোবর থেকে ডিসেম্বর। সাবসেক্টর ছিল 10টি। 4 নম্বর সিলেট জেলার পূর্বাঞ্চল এবং খোয়াই শায়েস্তাগঞ্জ রেললাইন বাদে পূর্ব ও উত্তর দিকে সিলেটের ডাউকি সড়ক পর্যন্ত। দপ্তর ছিল করিমগঞ্জ ও মাসিমপুর। কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত মে থেকে ডিসেম্বর। সাবসেক্টর ছিল 6টি। 5 নম্বর সিলেট ডাউকি সড়ক থেকে সিলেট জেলার সমগ্র উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চল। দপ্তর ছিল বাঁশতলা। মেজর মীর শওকত আলী আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত। সাবসেক্টর ছিল 6টি। 6 সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলা ও ঠাকুরগাঁও জেলা। দপ্তর পাটগ্রাম। আর উইং কমান্ডার মোহাম্মদ খাদেমুল বাশার। কমান্ডার জুন থেকে ডিসেম্বর। 5টি সাবসেক্টর। 7 নম্বর দিনাজপুর জেলা দক্ষিণাঞ্চল বগুড়া রাজশাহী ও পাবনা জেলা। দপ্তর ছিল তরঙ্গপুর। মেজর নাজমুল হক ছিলেন এপ্রিল থেকে আগস্ট এবং মেজর কাজী নুরুজ্জামান ছিলেন আগস্ট থেকে ডিসেম্বর। সাবসেক্টর ছিল 8টি। 9 নম্বর সমগ্র কুষ্টিয়া ও 8 নম্বর সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা, ফরিদপুর সাতক্ষীরার উত্তরাংশ। আর দপ্তর ছিল কল্যাণী। কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী এপ্রিল থেকে আগস্ট, মেজর এম এ মনজুর আগস্ট থেকে ডিসেম্বর। সাবসেক্টর ছিল 7টি। 9 নম্বর দৌলতপুর সাতক্ষীরা সড়ক থেকে খুলনার দক্ষিণাঞ্চল এবং সমগ্র বরিশাল ও পটুয়াখালী জেলা। সদর দপ্তর ছিল টাকি বসিরহাট। দায়িত্বে ছিলেন মেজর এম এ জলিল এপ্রিল থেকে ডিসেম্বর। সাবসেক্টর ছিল 3টি। 10 নম্বর কোনো অঞ্চল সীমানা নেই, অর্থাৎ নৌবাহিনীর কমান্ডো অধীনস্থ নৌ কমান্ডো দপ্তর কোনো নির্দিষ্ট কমান্ডার দায়িত্বর সময় বা সাবসেক্টর ছিল না। 11 নম্বর কিশোরগঞ্জ ব্যতীত সমগ্র ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা। মোট 25,000 সৈন্য নিয়ে এই সেক্টর গঠিত ছিল। দপ্তর ছিল মহেন্দ্রগঞ্জ। মেজর জিয়াউর রহমান ছিলেন জুন থেকে আগস্ট। মেজর আবু তাহের ছিলেন আগস্ট থেকে নভেম্বর। ফ্লাইট লেফটেন্যান্ট এম এ হামিদুল্লাহ খান ছিলেন নভেম্বর থেকে ডিসেম্বর। সাবসেক্টর ছিল 8টি। নোট মুক্তিযোদ্ধা 11টি সেক্টরের মোট সেক্টর কমান্ডার ছিল 16 জন। 10 নং সেক্টর 13 মে 1971 পলাশীর ভাগীরথী নদীর তীরে শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রথম নৌ কমান্ডো গঠিত হয়। 10 নং সেক্টর গঠিত হয়েছিল প্রশিক্ষণপ্রাপ্ত 515 জন নৌ কমান্ডো নিয়ে। 1971 সালের আগস্ট মাসে নৌ পরিবহন মন্ত্রী এইচ এম কামরুজ্জামান 10ম সেক্টরে প্রথম নৌবাহিনী উদ্বোধন করেন। এই সেক্টরে মোট কোনো কমান্ডার ছিলেন না। নৌ কমান্ডো বাহিনীর সরাসরি প্রধান সেনাপতির অধীনস্থ ছিল। 1 নং সেক্টর থেকে বার্তা পেত তারা। ব্রিগেড ফোর্স 1971 সালের 11 জুলাই প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করার পাশাপাশি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের নিয়ে 3টি ব্রিগেড গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। জেট ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স। জেট ফোর্সের অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান। গঠন করা হয় 7 জুলাই 1971। দপ্তর ছিল তেলদাহ। তথ্যকণিকা মুক্তিবাহিনীর প্রথম ব্রিগেড ফোর্স ছিল জেট ফোর্স। গঠন প্রথম, দ্বিতীয় এবং অষ্টম ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নদের নিয়ে। এস ফোর্স মেজর কে এম শফিউল্লাহ অধিনায়ক। গঠন করা হয় 1 অক্টোবর 1971। দপ্তর ছিল ফটিকছড়া। তথ্যকণিকার মধ্যে রয়েছে দ্বিতীয় ইস্ট বেঙ্গল ও 3 নং সেক্টর নিয়ে গঠিত। পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করে। কে ফোর্সের প্রধান বা অধিনায়ক ছিলেন মেজর খালেদ মোশাররফ। গঠিত হয় 7 অক্টোবর 1971। দপ্তর ছিল মেলাঘর। চতুর্থ, নবম এবং দশম ইস্ট বেঙ্গলের সমন্বয়ে গঠিত। 16 ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানে এম এ জি ওসমানীর উপস্থিতি না থাকার কারণ তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম রচিত 71 রণাঙ্গন ও কথিত কিছু কথা বইতে উল্লেখ করেছেন। ওসমানী নিজেই বলেছিলেন, পাকিস্তান সেনাবাহিনী কবে আত্মসমর্পণ করবে আমি জানতাম না। আমি কলকাতা ছেড়ে চলে যাওয়ার পর তাদের আত্মসমর্পণের প্রস্তাব এসেছে। 2 নম্বর ঢাকায় আত্মসমর্পণ অনুষ্ঠানে আমার যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ এই সশস্ত্র যুদ্ধ ভারত ও বাংলাদেশের যৌথ কমান্ডারের অধীনে হলেও যুদ্ধের অপারেটিং পার্টের কমান্ডে ছিলেন ভারতীয় সেনাপ্রধান
মানখেস, সত্যি কথা, আমি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো নিয়মিত সেনাবাহিনীর সেনাপ্রধানও নই। আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনী আমার কাছে আত্মসমর্পণ করতে পারে না, কারণ বাংলাদেশ জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী কোনো দেশও নয়। আত্মসমর্পণ অনুষ্ঠানে যে মানকেশকে রিপ্রেজেন্ট করেন লেজে আরোরো, যে মানকস গেলে তার সঙ্গে আমার যাওয়ার প্রশ্ন উঠত। সার্বভৌম সমতার ভিত্তিতে আমার অবস্থান যে মানকেশের সমান, সেখানে যে মানকেশের অধীনস্থ আঞ্চলিক বাহিনীর প্রধান যে আরোরার সফর সঙ্গে আমি হতে পারি না। এটা দেমাগের কথা নয়, এটা প্রোটোকলের ব্যাপার। এম এস জলিল বা মোহাম্মদ আব্দুল জলিল, জন্ম 9 ফেব্রুয়ারি 1942, মৃত্যু 1989 19 নভেম্বর। 9 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী, জাসদ ও জাতীয় মুক্তি আন্দোলনের নেতা। তার রচিত গ্রন্থ অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, সীমাহীন সমর, কৈফিয়ত ও কিছু কথা, বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট ফর ইউনিটি, আ হিস্টোরিক্যাল নেসেসিটি। মৃত্যু 19 নভেম্বর 1989, পাকিস্তানের ইসলামাবাদে। মেজর জলিল রাষ্ট্রীয় খেতাব না পাওয়ার কারণ: 1 নম্বর, অল্প দিনের ট্রেনিং নিয়ে গেরিলাদের দেশের ভেতরে অপারেশনের পদ্ধতি সামরিক বাহিনীতে ইন্ডাকশন বলে পরিচিত। ওসমানী মেজর জলিলের এই গেরিলা ওয়ারফেয়ার পদ্ধতির উপর নাকশ ছিলেন। এমএজি ওসমানী মেজর জলিলকে নির্দেশ দেন ইন্ডাকশন বাদ দিয়ে রেগুলার রেজিমেন্টের পদ্ধতিতে পাক বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধের। ওসমানী পরবর্তীতে মেজর জয়নাল আবেদিনকে 9 নং সেক্টরের অধিনায়ক করেন। 31 ডিসেম্বর 1971 সালে ঢাকা যাওয়ার পথে মেজর জলিল সহ 16 জন বীর মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করা হয় যশোর থেকে। 2, জেনারেল ওসমানী সকল সেক্টর কমান্ডারদের নামের তালিকা জমা দেন। সেই তালিকায় 9 নম্বর সেক্টর কমান্ডারের নামের স্থানে ছিল মেজর জয়নাল আবেদিনের নাম, যার কারণে মেজর জলিল খেতাব পাননি। এছাড়াও মেজর জলিলের রাষ্ট্রীয় খেতাব না পাওয়ার পেছনে 2টি উল্লেখযোগ্য কারণ খুঁজে পাওয়া যায়। ক নম্বর, স্বাধীনতা পরবর্তী পাকিস্তান সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্র, গোলাবারুদ ও বাংলাদেশিদের সম্পদ লুণ্ঠনে ভারতীয় সেনাবাহিনীকে বাধা দেওয়ায় তখনকার সরকার মেজর জলিলের উপর ক্ষিপ্ত হয়। মেজর জলিল ভারতীয় বাহিনীর লুণ্ঠনের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ওসমানী এবং ভারতীয় পূর্বাঞ্চলের সর্বাধিনায়ক জেনারেল আরোরোর নিকট পত্র লিখেন, যা 17 ডিসেম্বর তারিখ তাদেরকে পৌঁছানো হয়। খ নম্বর, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কর্নেল ওসমানী ও অন্যান্য শীর্ষ নেতৃত্বের সাথে দূরত্ব ও মতবিরোধ। চুকনগর গণহত্যা একটি সামরিক গণহত্যা যা পাকিস্তান সেনাবাহিনী 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে সংগঠিত করে। গণহত্যাটি 1971 সালের 20 মে খুলনার ডুমুরিয়া উপজেলায় চুকনগরে ঘটে। এই গণহত্যা বিশ্বের কোনো মুক্তিযুদ্ধের ইতিহাসে সর্ববৃহৎ একক গণহত্যা। একই সাথে 10,000 মানুষকে হত্যা করা হয়। এখানে 2014 সালে গণহত্যা জাদুঘর স্থাপিত হয়। মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত ও বিভিন্ন দেশের ভূমিকা। মুক্তিযুদ্ধের পক্ষে ছিল ভারত ও সোভিয়েত ইউনিয়ন। মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। ভারতের ভূমিকা: ভারত সরকার প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয় দেয় এবং ব্যয় নির্বাহের জন্য ভারতের শরণার্থী কর আরোপ করে। পাকিস্তান 1971 সালে 3 ডিসেম্বর ভারতে বিমান হামলা চালায়। মুক্তিযুদ্ধে 1661 জন ভারতীয় সেনা অফিসার ও জওয়ান শহীদ হন। তাদের স্মরণে কুষ্টিয়ায় ভাস্কর্য আছে। দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনায় আকাশবাণী কলকাতা থেকে প্রচারিত হতো সংবাদ পরিক্রমা। সোভিয়েত ইউনিয়নের ভূমিকা: ফদগর্নির লেটার বা ফদগর্নির চিঠি। 3 এপ্রিল সোভিয়েত প্রেসিডেন্ট ফদগর্নি গণহত্যা বন্ধের জন্য ইয়াহিয়াকে চিঠি দেন। ভেটো প্রদান: মুক্তিযুদ্ধের সময় যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে রাশিয়া 3 বার ভেটো প্রদান করে। 4 ডিসেম্বর 1971 মার্কিন প্রতিনিধি সিনিয়র বুশ যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। বিপক্ষে ভোট দেয় সোভিয়েত ইউনিয়ন ও পোল্যান্ড। ভোটদানে বিরত থাকে ইংল্যান্ড ও ফ্রান্স। 5 ডিসেম্বর 1971 সোভিয়েত প্রস্তাব: পূর্ব পাকিস্তানে এমন এক রাজনৈতিক নিষ্পত্তির প্রয়োজন যার ফলে বর্তমান সংঘাত ও পাক বাহিনীর সহিংসতা অবিলম্বে বন্ধ হয়। প্রথম সমর্থন করে পোল্যান্ড। বিপক্ষে ভোট দেয় চীন। 1949 সালের পর জাতিসংঘে ফিরে চীনের প্রথম ভেটো। নোট: একই দিনে আরও 8টি দেশের পক্ষ থেকে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের পক্ষে নিরাপত্তা পরিষদে আরও একটি প্রস্তাব উত্থাপিত হয়। প্রস্তাবটি মার্কিন প্রচারের অনুরূপ হওয়ায় সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয়বার ভেটো প্রদান করে। 13 ডিসেম্বর 1971 নিরাপত্তা পরিষদের মুলতবি বৈঠকে যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে সোভিয়েত ইউনিয়ন তৃতীয়বার ভেটো দেয়। তুষস্কর রাশিয়ান কবি। মুক্তিযুদ্ধ অর্থ সংগ্রহের জন্য কবিতা পাঠের আয়োজন করেন। জাতিসংঘ মুক্তিযুদ্ধ প্রশ্নে নিরপেক্ষ ভূমিকায় ছিল যুক্তরাজ্য ও ফ্রান্স।
যুক্তরাষ্ট্রের ভূমিকা সপ্তম নৌবহর প্রেরণ। তৎকালে ভিয়েতনামে যুদ্ধ চলমান থাকায় মার্কিন সপ্তম নৌবহর দক্ষিণ চীন সাগরে অবস্থান করেছিল। 9 ডিসেম্বর প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর প্রেরণের নির্দেশ দেন। ইউএসএস এন্টারপ্রাইজ জাহাজের নেতৃত্বে টাস্কফোর্স 74 গঠন করে বঙ্গোপসাগরের অভিমুখে যাত্রা করে। এর প্রতিক্রিয়ায় ভারতের নৌবহর আইএনএস বিক্রান্ত থাইল্যান্ডের সমুদ্রসীমা ব্যবহার করে প্রতিরক্ষা বলয় তৈরি করে এবং রাশিয়ার অষ্টম নৌবহর বাল্টিক সাগর থেকে বঙ্গোপসাগরের অভিমুখে যাত্রা করলে সপ্তম নৌবহর বঙ্গোপসাগর ত্যাগ করে। উল্লেখ্য, মার্কিন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন জুড়ি বলে আখ্যায়িত করেন। দ্য কনসার্ট ফর বাংলাদেশ, তারিখ 1971 সালের 1 আগস্ট। উদ্দেশ্য বাংলাদেশের শরণার্থীদের সাহায্য করা। স্থান নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন প্রাঙ্গণে। ব্যান্ড দলের নাম ছিল দ্য বিটলস, লন্ডন। প্রতিষ্ঠাতা জর্জ হ্যারিসন ও রবি শঙ্কর। প্রধান শিল্পী জর্জ হ্যারিসন, ব্রিটিশ। অনুষ্ঠান শুরু করেন বেতার বাদক রবি শঙ্কর ও বিখ্যাত সরোদ বাদক উস্তাদ আলী আকবর খান যন্ত্র সঙ্গীতের মাধ্যমে। জর্জ হ্যারিসনকে উদ্বুদ্ধ করেন সেতারা বাদক পণ্ডিত রবি শঙ্কর। অন্যান্য শিল্পীর মধ্যে ছিলেন বব ডিলান, এরিক ক্লেপটন, লিওন রাসেল, বিলি প্রিস্টন, ব্র্যাড ফিঙ্গার এবং রিঙ্গো রকস্টার। সংগৃহীত। অর্থ প্রদান করা হয় ইউনিসেফের তত্ত্বাবধানে শরণার্থীদের। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পল সুইমার। দর্শক ছিলেন 40,000। মোট অর্থ উত্তোলিত হয় $2,50,000 বা $2.5 লাখ। জর্জ হ্যারিসন ও রবি শঙ্কর অক্টোবর মাসে আরও একটি কনসার্ট করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে। জোয়ান বায়েজ যে কনসার্টে অংশ নেন এতে প্রায় 12,000 দর্শক অংশগ্রহণ করেন বা উপস্থিত ছিলেন। জোয়ান বায়েজ এর গানের কথা ছিল হোয়েন দ্য সান সিংস ইন দ্য ওয়েস্ট ডাই আ মিলিয়ন পিপল অফ বাংলাদেশ। শুনে উপস্থিত শ্রোতারা বেদনাহত হয়েছিল। জর্জ হ্যারিসন পরিচয় ব্রিটিশ নাগরিক, 20 শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক ও গিটারিস্ট। কনসার্ট ফর বাংলাদেশ গানের লেখক বা পরিবেশন করেন। জন্ম ইংল্যান্ডে হলেও মৃত্যুবরণ করেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। বব ডিলান পরিচয় মার্কিন গায়ক, গীতিকার, সুরকার ও লেখক। 2016 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। পৃথিবীর ইতিহাসে প্রথম গীতিকার হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত হন। সেপ্টেম্বর অন যশোর রোড পরিচয় মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচিত একটি কবিতা। প্রেক্ষাপট 1971 সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে যশোর রোডে সীমান্তের ওপারে শরণার্থী শিবির ঘুরে যে অভিজ্ঞতা অর্জন করেন তা নিয়ে লেখা বিখ্যাত কবিতা। গানে রূপান্তর করেন বব ডিলান, বাংলায় ভাষান্তর করেন খান মোহাম্মদ ফারাবি। কবিতাটির মোট লাইন সংখ্যা ছিল 152টি। ব্রিটেনের ভূমিকা। লন্ডন ছিল বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র। স্বাধীনতার প্রশ্নে নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবের ভোটদানে বিরত ছিল ব্রিটেন ও ফ্রান্স। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের দূত ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। সাইমন ড্রিং 1971 সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ ডেইলি টেলিগ্রাফের সাংবাদিক। বহির্বিশ্বে সর্বপ্রথম পাকিস্তানি বর্বরতার খবর প্রকাশ করেন। জার্মান দূতাবাসের মাধ্যমে তিনি গণহত্যার ছবিগুলো লন্ডনে প্রেরণ করেন। 31 মার্চ 1971 সালে বাংলাদেশের গণহত্যা ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশ করে। তাকে 2012 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। 16 জুলাই 2011 সালে রোমানিয়ায় তিনি একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। অ্যান্থনি মাসকারেনহাস 1971 সালে ঢাকায় কর্মরত পাকিস্তানি মর্নিং নিউজ পত্রিকার সাংবাদিক। তিনি একজন পাকিস্তানি। লন্ডনে আত্মগোপন করে সানডে টাইমস পত্রিকায় 13 জুন বাংলাদেশে পাক বাহিনীর গণহত্যার তথ্য বহির্বিশ্বে বা বিশ্ববাসীর কাছে প্রকাশ করেন। মুক্তিযুদ্ধ থেকে 2টি বই লিখেন, অর্থাৎ মুক্তিযুদ্ধ নিয়ে তিনি 2টি বই লিখেন। একটি হচ্ছে দ্য রাইজ অফ বাংলাদেশ 1972, অন্যটি হলো বাংলাদেশ আর লিগেসি অফ ব্লাড 1986। মার্ক ঠালি পরিচয় 1971 সালে মুক্তিযুদ্ধের সময় নয়াদিল্লিতে নিযুক্ত বিবিসির সাংবাদিক। তিনি ব্রিটিশ নাগরিক হলেও তার জন্ম ভারতে। কর্নেল অশোক তারা পরিচয় 1971 সালে মিত্রবাহিনীর তৎকালীন ভারতীয় মেজর ছিলেন। পুরস্কার বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা ও ভারত সরকার বীর চক্র উপাধিতে ভূষিত করে। মুক্তিযুদ্ধের সময় বিশ্বের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। ভারত প্রেসিডেন্ট ছিলেন বারহাগিরি বেনকাঠাগিরি। প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। পররাষ্ট্রমন্ত্রী ছিলেন শরণ সিং। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন অজয় মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গের রাজ্যসভার সদস্য ছিলেন প্রণব মুখার্জি। সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর এর প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পদগর্নি। প্রধানমন্ত্রী ছিলেন আলেক্সে কুসিগিন।
পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আন্দ্রে গ্রোমিকো। যুক্তরাজ্য, প্রধানমন্ত্রী ছিলেন এডওয়ার্ড হিথ। পররাষ্ট্রমন্ত্রী ও কমনওয়েলথ সচিব ছিলেন স্যার এলএস ডগলাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উইলিয়াম ফি রজার্স। নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন হেনরি কিসিঞ্জার। পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন জোসেফ ফারল্যান্ড। ঢাকার কনসুলেটর জেনারেল ছিলেন আর্সার কেন্ট ব্লাড। চীনের প্রধানমন্ত্রী ছিলেন সো ইন লাই। পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ইয়াহিয়া খান। প্রধানমন্ত্রী নামে মাত্র ছিলেন নুরুল আমিন। উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জুলফিকার আলী ভুট্টো। জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ছিলেন আগা শাহী। জাতিসংঘ মহাসচিব ছিলেন তৎকালীন ও থান্ড। আর্সার কেন্ট ব্লাড পরিচয় 1971 সালে পূর্ব পাকিস্তান আমেরিকার কনসুলেটর। হানাদার বাহিনীর নৃশংসতা বন্ধে যুক্তরাষ্ট্র কার্যকর ব্যবস্থা না নেওয়ায় 6 এপ্রিল 1971 সালে ঢাকার মার্কিন দপ্তর থেকে একটি তারবার্তা পাঠান, যা ব্লাড টেলিগ্রাম নামে পরিচিত। তার বার্তা নিয়ে গ্যারি জে বাজ দ্য ব্লাড টেলিগ্রাম, নিক্সন, কিসিঞ্জার অ্যান্ড আ ফরগটেন জেনোসাইড সংকলন করেন। তার বিখ্যাত বই দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ। যৌথ বাহিনী বা দ্য জয়েন্ট ফোর্স গঠন করা হয় 21শে নভেম্বর 1971 সালে। মুক্তিবাহিনী ও ভারতের সেনাবাহিনী মিলে যৌথ বাহিনী বা যৌথ কমান্ড গঠন করে। ভারতীয় সশস্ত্র বাহিনীকে বলা হয় মিত্রবাহিনী। সশস্ত্র বাহিনী গঠন করা হয় 21শে নভেম্বর 1971। মিত্রবাহিনীর পাকিস্তানের বিরুদ্ধে যৌথ যুদ্ধ করে 6 থেকে 16 ডিসেম্বর 1971 সালে। যৌথ কমান্ডের প্রধান এবং ভারতের সেনাপ্রধান ছিলেন ফিল্ড মার্শাল শেম জামশেদজি মানখেশ। যৌথ কমান্ডের অধিনায়ক ও ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের চিফ অফ স্টাফ ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জেকব ফার্স রাফায়েল বা জেএফআর জেকব। 1971 সালের ডিসেম্বর মাসের ঘটনাবলী। 3 ডিসেম্বর পাকিস্তান ভারতে বিমান হামলা করে। 4 ডিসেম্বর নিরাপত্তা পরিষদে পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সিনিয়র জর্জ বুশ যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেন। যুদ্ধবিরতির প্রস্তাবের শিরোনাম দেওয়া হয় পাক ভারত যুদ্ধ। ইউনাইটিং ফর পিস রেজলিউশন এর আলোকে যুদ্ধবিরতির প্রস্তাব সাধারণ পরিষদে যায়। সেখানে সোভিয়েত ইউনিয়ন ও ভারত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে। 5 ডিসেম্বর বাংলাদেশের আকাশ শত্রুমুক্ত হয় এবং দ্বিতীয়বার ভেটু দেন সোভিয়েত ইউনিয়ন। 6 ডিসেম্বর প্রথম জেলা হিসেবে যশোর হানাদার মুক্ত হয়। ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার কয়েক ঘন্টার পরেই ইন্দিরা গান্ধী পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। 12 ডিসেম্বর মেজর রাও ফরমান আলীর সভাপতিত্বে বুদ্ধিজীবী হত্যার নীলনকশা তৈরি করা হয়। 13 ডিসেম্বর যুক্তরাষ্ট্র দ্বিতীয়বারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। যুদ্ধবিরতির জন্য জাতিসংঘে প্রস্তাব উত্থাপিত হয় তৃতীয়বার। ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন তৃতীয়বার ভেটু দেওয়ার কারণে যুদ্ধবিরতি হয়নি। 14 ডিসেম্বর পূর্ব পাকিস্তানের বেসামরিক ও বাঙালি ডক্টর মালিক মন্ত্রিসভা পদত্যাগ করে রেড ক্রিসেন্ট নিয়ন্ত্রণাধীন হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় গ্রহণ করে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল পরিচয় দেশের প্রথম 5 তারকা হোটেল বা যুদ্ধকালীন নিরপেক্ষ এলাকা। পূর্ব নাম ছিল শেরাটন এবং রূপসী বাংলা। অবস্থান মিন্টু রোড, রমনা, ঢাকা। প্রতিষ্ঠিত হয় 1966 সালে। 1971 মুক্তিযুদ্ধে এটি ছিল নো ওয়ার জোন বা নিরপেক্ষ স্থান হিসেবে ঘোষণা করে ইন্টারন্যাশনাল কমিটি ফর দ্য রেড ক্রস। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। আল বদর ও আল শামস নামক 2টি ঘাতক বাহিনীর সহযোগিতায় হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে। 14 ডিসেম্বর শহীদ কয়েকজন বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছে জ্যোতির্ময় গুহ ঠাকুরথা, ডক্টর ফজলে রাব্বি, সুরকার আলতাফ মাহমুদ, সাহিত্যিক শহীদুল্লাহ কাইসার, সাহিত্যিক আনোয়ার ফাশা, দার্শনিক জি.সি. দেব, ধীরেন্দ্রনাথ দত্ত, সাংবাদিক সেলিনা পারভিন, সাহিত্যিক মুনির চৌধুরী, অধ্যাপক মুজফর হায়দার চৌধুরী, ডক্টর আলিম চৌধুরী, ডক্টর সিরাজুল ইসলাম খান প্রমুখ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে 560 জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করে। চূড়ান্ত বিজয় ও পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ। 1971 সালের 15 ডিসেম্বর বিকাল 5টায় ভারতের সেনাপ্রধান ফিল্ড মার্শাল শেম জামশেদজি মানখেশ পাকিস্তানকে 16 ডিসেম্বর সকাল 9টার মধ্যে আত্মসমর্পণের জন্য সময়সীমা নির্দিষ্ট করে দেন। পরে তা বিকাল 3টা পর্যন্ত বাড়ানো হয়। ঢাকার পাকিস্তানি জেনারেল হামিদ নিয়াজিকে জানান 16 ডিসেম্বর সকাল 9:15 জেনারেল জেকবকে আত্মসমর্পণ দলিল ঠিক করতে ঢাকায় পাঠানো হয়। পাকিস্তান আত্মসমর্পণের পরিবর্তে যুদ্ধবিরতি করতে চাইলে জেকব অনড় থাকেন। চূড়ান্ত বিজয়। 16 ডিসেম্বর 1971 বৃহস্পতিবার বিকাল 4:31। স্থান ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমানে যেটি সোহরাওয়ার্দী উদ্যান।
পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ যৌথ বাহিনীর কাছে। আত্মসমর্পণকারী সৈন্য সংখ্যা ছিল 91,634 জন, মতান্তরে 93,000। আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন দুজন, এক যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা, পাকিস্তানের পক্ষে আমির আবদুল্লাহ খান নিয়াজি, বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন এ.কে খন্দকার। আত্মসমর্পণ দলিলের বাংলা অনুবাদ, যেটি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার নামে পরিচিত। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কর্তৃপক্ষ পূর্ব রণাঙ্গনে ভারতীয় এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার কাছে বাংলাদেশে পাকিস্তানের সকল সশস্ত্র বাহিনীর আত্মসমর্পণে স্বীকৃত হচ্ছেন। এই আত্মসমর্পণ পাকিস্তানের সকল সেনা, বিমান ও নৌবাহিনীর সকলেই যারা যেখানে আছে সেখানকার নিকটস্থ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার কর্তৃত্বাধীন নিয়মিত সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ ও সকল অস্ত্র সমর্পণ করবে। এই দলিল স্বাক্ষরের সময় থেকে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কর্তৃপক্ষ লেফটেন্যান্ট জেনারেল আরোরার নির্দেশের অধীনস্থ বলে বিবেচিত হবে। কোনো প্রকার অবাধ্যতা আত্মসমর্পণের শর্তভঙ্গ হিসেবে বিবেচিত হবে এবং যুদ্ধে স্বীকৃত ও প্রচলিত রীতি অনুযায়ী ব্যবস্থা গৃহীত হবে। যদি আত্মসমর্পণের কোনো শর্তের ব্যাখ্যা বা অর্থ সম্পর্কে বিতর্ক দেখা দেয়, সেই ক্ষেত্রে লেফটেন্যান্ট জেনারেল আরোরার সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা এই আশ্বাস প্রদান করেন যে আত্মসমর্পণকারী প্রত্যেক ব্যক্তির প্রতি জেনেভা কনভেনশনের শর্ত অনুযায়ী একজন সৈনিকের প্রাপ্য মর্যাদা ও সম্মান প্রদর্শন করা হবে এবং আত্মসমর্পণকারী সকল সামরিক ও আধা সামরিক ব্যক্তির নিরাপত্তা ও সুব্যবস্থা অঙ্গীকার প্রদান করেছেন। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার অধীনস্থ সেনাবাহিনী সকল বিদেশি নাগরিক, সংখ্যালঘু জাতিসত্তা ও পশ্চিম পাকিস্তানি ব্যক্তিদের নিরাপত্তা প্রদান করবে। স্বাক্ষর ভারত ও বাংলাদেশ বাহিনীর পূর্ব রণাঙ্গনের পক্ষে জগজিৎ সিং আরোরা, লেফটেন্যান্ট জেনারেল, অফিসার কমান্ড ইন চিফ। পাকিস্তানের পক্ষে ছিল আমির আবদুল্লাহ খান নিয়াজি, লেফটেন্যান্ট জেনারেল, সামরিক আইন প্রশাসক, জোন-টি ও কমান্ডার। সিমলা চুক্তি, যেটি স্বাক্ষরিত হয় 1972 সালের 2 জুলাই ভারতের হিমাচল প্রদেশের সিমলায়। স্বাক্ষরকারী ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এবং ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী। বিষয়বস্তু ছিল যুদ্ধবন্দীদের মুক্তি ও ভারত পাকিস্তান সম্পর্ক পুনরায় স্বাভাবিক করা। চুক্তি কার্যকর হয় 1972 সালে 4 আগস্ট। বাংলাদেশ থেকে ভারতের সেনা প্রত্যাহার। 1972 সালের 12 মার্চ থেকে সৈন্য প্রত্যাহার শুরু হয় এবং 17 মার্চ সৈন্য প্রত্যাহার শেষ হয়। বীরত্বসূচক খেতাব বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড বা ব্রেভারি অ্যাওয়ার্ড এয়ার ভাইস মার্শাল এ.কে খন্দকারের নেতৃত্বে একটি কমিটি দ্বারা নিরীক্ষা করে খেতাবের জন্য সুপারিশ করা হয়। 14 ডিসেম্বর 1973 সালে প্রতিরক্ষা মন্ত্রী খেতাব তালিকায় স্বাক্ষর করেন। 15 ডিসেম্বর 1973 সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করা হয়। মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত সর্বমোট মুক্তিযোদ্ধার সংখ্যা 676 জন। 1973 সালের গেজেট অনুযায়ী বীর শ্রেষ্ঠ 7 জন সর্বোচ্চ পদ, বীর উত্তম 68 জন উচ্চ পদ, বীর বিক্রম 175 জন প্রশংসনীয় পদ, বীর প্রতীক 426 জন বীরত্বসূচক প্রশংসাপত্র। বীর শ্রেষ্ঠ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট হিরো, বীরশ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত সবাই শহীদ হয়েছেন। সেনাবাহিনীর 3 জন, নৌবাহিনীর 1 জন, বিমান বাহিনীর 1 জন, ইপিআর 2 জন। বীর উত্তম বা গ্র্যান্ড ভ্যালিয়ান্ট হিরো, বীর উত্তম খেতাবপ্রাপ্ত প্রথম মেজর জেনারেল আব্দুর রউফ জিয়াউর রহমান 3 নং বীর উত্তম। বীর উত্তমদের মধ্যে 68তম বেসামরিক পদকপ্রাপ্ত হলেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা 68 জন। বীর বিক্রম বা ব্রিলিয়ান্ট হিরো, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত প্রথম ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদা। মুক্তিযুদ্ধে একমাত্র আদিবাসী বীর বিক্রম খেতাবপ্রাপ্ত হলেন ইউ.কে চিং মার্মা, সেক্টর 6। বীর প্রতীক বা আইডিয়াল অফ কারেজ, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত প্রথম হচ্ছেন ব্রিগেডিয়ার মোহাম্মদ আব্দুল মতিন। সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা শাহিদুল ইসলাম, বয়স 12, সেক্টর 11। একমাত্র বিদেশি নাগরিক ডব্লিউ.এ.এস. ওডারল্যান্ড। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মহিলা 2 জন, যথাক্রমে ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগম 2 নং সেক্টর এবং তারামন বিবি 11 নং সেক্টর। মুক্তিযোদ্ধা এর ইংরেজি প্রতিশব্দ হলো হিরোইক ফ্রিডম ফাইটার।
নারী মুক্তিযোদ্ধা ডক্টর সেতারা বেগম নিজ জেলা কিশোরগঞ্জ। মুক্তিযুদ্ধে ভূমিকা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য মেঘালয়ে প্রথমে শ্রীমন্তপুরে বাংলাদেশ ফিল্ড হাসপাতালে সেক্টর 2 এর অধীনে কমান্ডিং অফিসার ছিলেন। কর্মস্থল সেনাবাহিনী। তারামন বিবি নিজ জেলা কুড়িগ্রাম। মুক্তিযুদ্ধের ভূমিকা 11 নং সেক্টরে কর্নেল তাহেরের অধীনে গণবাহিনীর সদস্য হিসেবে যুদ্ধে অংশ নেন এবং পাক বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের হয়ে গুপ্তচর বৃদ্ধি করেন। কাকন বিবি পরিচয় খেতাবহীন একজন নারী মুক্তিযোদ্ধা হিসেবে বা মুক্তিবেঠি নামে পরিচিত। আসল নাম কাখাত হেনিনচিতা, খাসিয়া সম্প্রদায়। মুক্তিযুদ্ধের ভূমিকা। মুক্তিবাহিনীর হয়ে 5 নং সেক্টরে গুপ্তচরের কাজ করেন। বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে পাক সেনাবাহিনী কর্তৃক দর্শিত হয় প্রায় 3 লাখ নারী। তারাও মুক্তিযোদ্ধাদের সহযাত্রী এবং তাদের ত্যাগের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বীরাঙ্গনা উপাধিতে ভূষিত করা হয়। 2015 সালের 16 সেপ্টেম্বর সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে প্রথম স্বীকৃতি প্রদান করে। জানুয়ারি 2024 সাল পর্যন্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা 504 জন। দৈনিক বাংলা ও কালের কণ্ঠ 14 জুন 2024 অনুযায়ী। মুক্তিযুদ্ধে ক্ষুদ্র নৃগোষ্ঠী। ইউকে চিং মার্মা। পরিচয়। মুক্তিযোদ্ধা একমাত্র বীর বিক্রম খেতাবপ্রাপ্ত উপজাতি বা আদিবাসী মুক্তিযোদ্ধা। বীর বিক্রম খেতাবপ্রাপ্ত। নিজ জেলা বান্দরবান। যুদ্ধে অংশগ্রহণ। ইপিআর সদস্য হয়ে 6 নং সেক্টরে যুদ্ধ করেন। পাকিস্তানের জাতীয় হকি লীগের খেলোয়াড় ছিলেন। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা। WAS ওডারল্যান্ড। জন্ম 6 ডিসেম্বর 1917 সালে, নেদারল্যান্ড। জাতীয়তা অস্ট্রেলীয়। মুক্তিযুদ্ধে অবদান। 2 নং সেক্টরে গণবাহিনীর সদস্য হিসেবে যুদ্ধ করেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্পর্ক গড়ে গোপন তথ্য 2 নং সেক্টরের ATM হায়দারকে প্রদান করতেন। বাংলাদেশে আসেন 1970 সালে বাটা শো কোম্পানির নির্বাহী পরিচালক হিসেবে। মুক্তিযুদ্ধের বাইরে অংশ নেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তিনি মৃত্যুবরণ করেন 2001 সালের 18 মে পার্থ, অস্ট্রেলিয়ায়। যুদ্ধ শিশু মেরিনা খাতুন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয় মেরিনা খাতুনকে। মেরিনা খাতুন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বীরাঙ্গনা পছি বেগমের সন্তান। বীরাঙ্গনাদের সন্তানরা যুদ্ধ শিশু স্বীকৃতি পাবে। যুদ্ধ শিশুরা পিতার নাম ছাড়াই রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশি বন্ধুদের সম্মাননা চালু হয় 2011 সালে। মোট সম্মাননা পেয়েছেন 328 জন ব্যক্তি এবং 10টি প্রতিষ্ঠান। সর্বোচ্চ বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা বা ফ্রিডম অনার একজন, শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতের সাবেক প্রধানমন্ত্রী। দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা বা লিবারেশন ওয়ার অনার, সংখ্যা 15 জন। তৃতীয় সর্বোচ্চ পান বাংলাদেশ মৈত্রী সম্মাননা বা ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার, 312 জন এবং 10টি প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধে 7 জন বীর শ্রেষ্ঠ। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, যার জন্ম 7 মার্চ 1949 সালে। জন্মস্থান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রহিমগঞ্জ গ্রামে। কর্মস্থল ছিল সেনাবাহিনী। মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর ছিল 7 নং সেক্টর। মৃত্যুবরণ করেন 14 ডিসেম্বর 1971 সালে। বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ হন। তার সমাধি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণে। তিনি ছিলেন গেজেট নং 1 বীর শ্রেষ্ঠ। 2 নম্বর সিপাহী হামিদুর রহমান, সর্বকনিষ্ঠ শহীদ বীরশ্রেষ্ঠ, যার জন্ম 2 ফেব্রুয়ারি 1953 ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খুদ খালিশপুর গ্রামে। তিনি কর্মস্থল ছিল সেনাবাহিনী। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন 4 নং সেক্টরে। মৃত্যুবরণ করেন 28 অক্টোবর 1971 সালে। সমাধি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান। ভারত থেকে 2007 সালে ত্রিপুরা থেকে নিয়ে আসা হয়। তিনি সর্বকনিষ্ঠ শহীদ। 3 নম্বর সিপাহী মুস্তাফা কামাল, যার জন্ম 16 ডিসেম্বর 1947 ভোলা জেলার দৌলত খান থানার পশ্চিম হাজিপুর গ্রামে। সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধে 2 নং সেক্টরে অংশগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন 18 এপ্রিল 1971 সাল। সমাধি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার দরুইন গ্রামে। বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন, তবে অপশনে না থাকলে মুন্সি আব্দুর রউফ দিতে হবে পরীক্ষার ক্ষেত্রে। স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন, জন্ম 1935 সাল। জন্মস্থান নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বাগপাদুরা গ্রামে। নৌবাহিনীতে কর্মস্থল ছিল নৌবাহিনীতে, পদবি ছিল ইঞ্জিনিয়ার, স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার। মুক্তিযুদ্ধে অংশরত ছিলেন 2 নং সেক্টরে। মৃত্যুবরণ করেন 10 ডিসেম্বর 1971 সাল। সমাধি বাগমারা রূপসা নদীর পার, খুলনা। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, জন্ম 29 অক্টোবর 1941 সাল। জন্মস্থান ঢাকা, কিন্তু পৈতৃক নিবাস নরসিংদী জেলায়। কর্মস্থল ছিল বিমান বাহিনী সেক্টর। মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানে কর্মরত ছিলেন। পাকিস্তান বিমান বাহিনীর একটি T-33 প্রশিক্ষণ বিমান ছিনতাই করে নিয়ে দেশে ফেরার পথে বিমান দুর্ঘটনায় নিহত হন।
মৃত্যু 1971 সালের 20 আগস্ট পাকিস্তানের সিন্ধু প্রদেশে থাট্টা জেলার বেদিনে। সমাধি পাকিস্তানের করাচির মৌরিপুর মাশরুম ঘাঁটি থেকে তার দেহাবশেষ এনে 2006 সালের 25শে জুন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। চলচ্চিত্র অস্তিত্বে আমার দেশ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানকে নিয়ে। ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ মুন্সি আব্দুর রউফ জন্ম 1943 সালে, জন্মস্থান ফরিদপুর জেলার মধুখালী থানার বর্তমান বোয়ালমারি সালামতপুর গ্রামে। কর্মস্থল ইপিআর বা ইস্ট পাকিস্তান রাইফেলস, মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর 1 নং সেক্টর। মৃত্যু 20 এপ্রিল 1971 সাল। যদি অপশনে 20 এপ্রিল না থাকে তাহলে উত্তর হবে 8 এপ্রিল পরীক্ষার ক্ষেত্রে। সমাধি রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ জন্ম 26শে ফেব্রুয়ারি 1936 সাল, নড়াইল জেলার মহেশখোলা গ্রামে। কর্মস্থল ইপিআর বা ইস্ট পাকিস্তান রাইফেলস, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন 8 নং সেক্টরে। মৃত্যুবরণ করেন 5 সেপ্টেম্বর 1971 সাল। সমাধি যশোরের কাশীপুর নামক স্থানে। গেজেট ছিল 7 নং বা সর্বশেষ গেজেট প্রাপ্ত। মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, প্রবন্ধ ও চলচ্চিত্র। গ্রন্থের নাম 71-এর দিনগুলি স্মৃতিকথা, লেখক জাহানারা ইমাম। 71-এর ডায়েরি, স্মৃতিকথা সুফিয়া কামাল। 71-এর 9 মাস, স্মৃতিকথা রাবেয়া খাতুন। 71-এর নিশান, রাবেয়া খাতুন। 71-এর চিঠি পত্র সংকলন, লেখক প্রথম আলো পত্রিকা। 71-এর ঢাকা প্রবন্ধ, লেখক সেলিনা হোসেন। 71-এর কথামালা, বেগম নূরজাহান। নিষিদ্ধ লুবন উপন্যাস, লেখক সৈয়দ শামসুল হক। 71-এর গ্যালারি, লেখক ডক্টর জহিরুল ইসলাম। 71-এর বর্ণমালা, এমআর আখতার মুকুল। 71-এর সাহিত্য বা গণহত্যা, লেখক বশির আল হেলাল। 71-এর বিজয়গাথা, মেজর রফিকুল ইসলাম। 71-এর নারী, লেখক মালেকা বেগম। 71-এর স্মৃতি, বাসন্তী গুহ ঠাকুরথা। 71-এর যিশু উপন্যাস, লেখক শাহরিয়ার কবির। 71-এর যুদ্ধ শিশু গবেষণা, সাজিদ হোসেন। প্রবন্ধ গ্রন্থ সার্চ ফর আইডেন্টিটি, লেখক মেজর মোহাম্মদ আব্দুল জলিল। দ্য লিবারেশন অফ বাংলাদেশ, লেখক মেজর জেনারেল সুকুয়ান্ত সিং। আমি বীরাঙ্গনা বলছি, লেখক ডক্টর ললিমা ইব্রাহিম। স্মৃতিচারণমূলক গ্রন্থ, আমি বিজয় দেখেছি, এমআর আখতার মুকুল। প্রবাসী মুক্তিযুদ্ধের দিনগুলো, আবু সাইদ চৌধুরী। স্মৃতি অম্লান 1971, লেখক আবুল মাল আব্দুল মুহিদ। ফেরারি ডায়েরি, লেখক আলাউদ্দিন আল আজাদ। মুক্তিযুদ্ধভিত্তিক ইতিহাস গ্রন্থ, মূলধারা 71, মহিদুল হাসান। 266 দিনের স্বাধীনতা, মোহাম্মদ নুরুল কাদির। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, লেখক কর্নেল আবু উসমান চৌধুরী। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র, ধরন প্রামাণ্য চলচ্চিত্র, স্টপ জেনোসাইড, 1971 সাল, পরিচালক জহির রায়হান। পূর্ণাঙ্গ চলচ্চিত্র বা পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, ওরা 11 জন, 1972 সাল, পরিচালক চাষী নজরুল ইসলাম। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বা কাহিনীচিত্র, আগামী, 1984 সালে প্রকাশিত, পরিচালক মোরশেদুল ইসলাম। ওরা 11 জন। মুক্তিযুদ্ধের সময় 11টি সেক্টর এবং 1968 থেকে 69 সালের ছাত্রদের 11 দফা অনুসরণে ছবি নামকরণ করা হয়। বিষয়বস্তু, ওরা 11 জন। চলচ্চিত্র মুক্তিযোদ্ধা গেরিলার বিভিন্ন অপারেশনের চিত্রিত হয়েছে। এই নেতৃত্বে রয়েছেন ছাত্রনেতা খসরু। এই চিত্রে নারী নির্যাতন, মায়ের আত্মত্যাগ, কিশোরের মুক্তিযোদ্ধার অংশগ্রহণ, কন্যা কর্তৃক রাজাকার পিতা হত্যার দৃশ্য রয়েছে। চলচ্চিত্র এবং পরিচালক, ওরা 11 জন। পরিচালক চাষী নজরুল ইসলাম। অরুণোদয়ের অগ্নিসাক্ষী, সুভাষ দত্ত। রক্তাক্ত বাংলা, মমতাজ আলী। বাঘা বাঙালি, আনন্দ। ধীরে বহে মেঘনা, আলমগীর কবির। আবার তোরা মানুষ হো, খান আতাউর রহমান। সংগ্রাম, চাষী নজরুল ইসলাম। আলোর মিছিল, নারায়ণ ঘোষ মিঠা। কার হাসি কে হাসে, আনন্দ। মেঘের অনেক রং, পরিচালক হারুনুর রশিদ। আমরা তোমাদের ভুলব না, হারুনুর রশিদ। কলমিলথা, শহীদুল হক খান। 71-এর যিশু, নাসিরউদ্দিন ইউসুফ। আগুনের পরশমণি, হুমায়ুন আহমেদ। নদীর নাম মধুমতি, তানভীর মোকাম্মেল। এখনো অনেক রাত, খান আতাউর রহমান। হাঙ্গর নদী গ্রেনেড, চাষী নজরুল ইসলাম। ইতিহাস কন্যা, শামীম আখতার। শ্যামল ছায়া, হুমায়ুন আহমেদ। জয় যাত্রা, তৌকির আহমেদ। ধ্রুবধারা, চাষী নজরুল ইসলাম। খেলা ঘর, মুর্শিদুল ইসলাম। অস্তিত্বে আমার দেশ, খিজির হায়াত খান। গেরিলা, নাসির উদ্দিন ইউসুফ। মুক্তিযুদ্ধ ভিত্তিক নতুন চলচ্চিত্র ও পরিচালক, দামাল, পরিচালক রায়হান রাফি। বীরাঙ্গনা 71, এম শাখাওয়াত হোসেন। ওরা 7 জন, খিজির হায়াত খান। মা চলচ্চিত্র, আরণ্য আনোয়ার। জীবনঠুলি, তানভীর মোকাম্মেল।
অনিল বাগচির একদিন, মোর্শেদুল ইসলাম। প্রামাণ্যচিত্র নির্মাতা স্টপ জেনোসাইড, জহির রায়হান। লিবারেশন ফাইটার্স, আলমগীর কবির। মুক্তির গান, মুক্তির কথা, তারেক মাসুদ। স্টেট ইজ বর্ন, জহির রায়হান। ইনোসেন্ট মিলেনিয়ামস, বাবুল চৌধুরী। স্মৃতি ৭১, তানভীর মোকাম্মেল। স্বল্পদৈর্ঘ্য চিত্র এবং নির্মাতা আগামী, মোর্শেদুল ইসলাম। প্রত্যাবর্তন, মুস্তাফা কামাল। হুলিয়া, তানভীর মোকাম্মেল এবং চাকা স্বল্পদৈর্ঘ্য চিত্র, চাকার পরিচালক মোর্শেদুল ইসলাম। মুক্তিযুদ্ধের স্মরণে ভাস্কর্য এবং স্থপতি অবস্থান, তথ্যকণিকা। জাগ্রত চৌরাঙ্গী, স্থপতি আব্দুর রাজ্জাক। অবস্থান জয়দেবপুর চৌরাস্তা, গাজীপুর। তথ্যকণিকা মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য ১৯৭৩। ২৫শে মার্চ রাতের গণহত্যার বীরত্বপূর্ণ প্রতিরোধের স্মারক। অপরাজয় বাংলা, সৈয়দ আব্দুল খালেদ, কলাভবন, ঢাকা। এটির তথ্য হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার নারী পুরুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও বিজয়ের প্রতীক এই ভাস্কর্য। ১৯৭৯। শোভাজিত স্বাধীনতা, স্থপতি শামীম শিকদার। এটি টিএসসির সড়ক দ্বীপে অবস্থিত, ঢাবি। ১৯৮৮ সালের ২৫শে মার্চ উদ্বোধন করা হয়। স্বাধীনতা সংগ্রাম, শামীম শিকদার। ফুলার রোড, ঢাবিতে অবস্থানরত। এটি বাংলাদেশের সর্ববৃহৎ ভাস্কর্য। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত সব বীরত্বের স্মরণে তৈরি করা হয়েছে। সংসপ্তক, স্থপতি হামিদুজ্জামান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এটি লড়াকু মুক্তিযোদ্ধার স্মরণে নির্মিত। সাবাস বাংলাদেশ, নিতিন কুণ্ড, স্থপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এটি শহীদ জননী জাহানারা ইমাম উদ্বোধন করেন। বিজয় ৭১, শ্যামল চৌধুরী, স্থপতি। এটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। স্মারক ভাস্কর্য, মুর্তজা বসির, স্থপতি। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। মুক্ত বাংলা, এটি রশিদ আহমদ, স্থপতি, যেটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। অদম্য বাংলা, গোপাল চন্দ্র পাল, স্থপতি। এটি খুলনা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। দুর্জয় মৃণাল হক, স্থপতি, যেটি রাজারবাগ পুলিশ লাইন, ঢাকায় অবস্থিত। চেতনা ৭১, স্থপতি মোহাম্মদ মইনুল। এটি পুলিশ লাইন, কুষ্টিয়ায় অবস্থিত। চেতনা ৭১, মোবারক হোসেন, স্থপতি। এটি সাবিপ্রবি অবস্থিত। স্বাধীনতা ভাস্কর্য, যেটি স্থপতি হচ্ছে হামিদুজ্জামান। এটি ঢাকায় অবস্থিত। ৭১-এর গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি, রাজশাহ কর্তৃক স্থপিত। এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। সেনানিবাসে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, বিজয় কেথন, যেটি ঢাকা সেনানিবাস, ঢাকায় অবস্থিত। রক্তসোপান, রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুরে অবস্থিত। বিজয় গাথা, রংপুর সেনানিবাস, রংপুরে অবস্থিত। বীর, মুক্তিযুদ্ধের সবচেয়ে উঁচু ভাস্কর্য, যেটির উচ্চতা ৫৩ ফুট। এই বীর নিকুঞ্জ, ঢাকায় অবস্থিত। এটি মূল ডিজাইনার হলো হাজ্জাজ কাউসার। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, অবস্থান মিরপুর, ঢাকা। স্থপতি মুস্তাফা হারুন কুদ্দুস হিলি। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকবাহিনী রাজাকার আলবদরদের সহায়তায় দেশের প্রখ্যাত বুদ্ধিজীবীদের হত্যা করে। এদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মিত হয়। জাতীয় স্মৃতিসৌধ বা ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল, অন্য নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস। অবস্থান নবীনগর, সাভার, ঢাকা। স্থপতি সৈয়দ মইনুল হোসেন। উচ্চতা ৪৫.৭২ মিটার বা ১৫০ ফুট। ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ ডিসেম্বর ১৯৭২ সাল। উদ্বোধন করেন তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ ১৬ ডিসেম্বর ১৯৮২ সাল। নির্মাণ তত্ত্বাবধায়ক গণপূর্ত বিভাগ। ফলক সংখ্যা ৭টি, যা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ৭টি পর্যায় রূপক নির্দেশ করে। সেগুলো হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন, ৬২ সালের শিক্ষা আন্দোলন, ৬৬ সালের ৬ দফা আন্দোলন, ৬৯ সালের গণ অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। মালদ্বীপে আদ্দু সিটিতে স্মৃতিসৌধের রেপ্লিকা, স্থপতি হামিদুজ্জামান খান। ভারতের ত্রিপুরায় স্মৃতিসৌধ, অবস্থান আগরতলা পোস্ট অফিস মোড়, চৌমুহনীতে। মুজিবনগর স্মৃতিসৌধ। মুজিবনগর স্মৃতিসৌধের পরিচয় ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত বাংলাদেশের অস্থায়ী সরকারের স্মৃতিতে নির্মিত। অবস্থান মুজিবনগর, পূর্ব নাম বৈদ্যনাথতলা, ভবেরপাড়া, মেহেরপুর। স্থপতি তানভীর কবির। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ১৭ এপ্রিল ১৯৭৪। উদ্বোধন হয় ১৭ এপ্রিল ১৯৮৭। সিঁড়ি রয়েছে ১১টি, যা মুক্তিযুদ্ধকালীন ১১টি সেক্টরকে নির্দেশ করে এবং স্মৃতিফলক আছে ২৩টি, যা আগস্ট ১৯৪৭ সালের মার্চ
1947 সাল থেকে মার্চ 1971 পর্যন্ত 23 বছরের স্বাধীনতা আন্দোলনের প্রতীক। রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ অবস্থান রায়ের বাজার মোহাম্মদপুর। স্থপতি ফরিদউদ্দিন আহমেদ ও জামি আল শাফি। 1971 সালের 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা করে ওই পরিত্যক্ত ইটের ভাটায় ফেলে রাখা হয়েছিল। রাজারবাগ স্মৃতিসৌধ যেটির অবস্থান ঢাকার রাজারবাগ। স্থপতি মোস্তফা হারুন কুদ্দুস হিলি। 1971 সালের 25শে মার্চ পাক বাহিনী রাজারবাগে বিশ্রামরত নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালি পুলিশদের হত্যা করে তাদের স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধ। শিকা অনির্বাণ যেটির অবস্থান ঢাকা সেনানিবাস। স্মৃতিযুদ্ধে আত্মোৎসর্গকারী সৈনিকদের উজ্জ্বল কর্ম। শিকা চিরন্তন যেটির অবস্থান সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা। মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থান আগারগাঁও শেরেবাংলা ঢাকা, পূর্বে ছিল সেগুনবাগিচা ঢাকা। প্রতিষ্ঠা 1996 সালের 22শে মার্চ, ধরন বেসরকারি। স্বাধীনতা স্তম্ভ অবস্থান সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা। স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী ও মেরিনা তাবাসসুম। উচ্চতা 155 ফুট বা 46.5 মিটার। ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘর 2015 অবস্থান সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা। স্মৃতি বহন করে মুঘল থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত সংগ্রাম। স্থপতি মেরিনা তাবাসসুম ও কাশেফ মাহমুদ চৌধুরী। রক্তসোপান অবস্থান হলো রাজেন্দ্রপুর সেনানিবাস। স্থপতি হামিদুজ্জামান খান। আর রক্তধারা অবস্থান মূলহেডের বধ্যভূমি চাঁদপুর। মূলহেডের বধ্যভূমি চাঁদপুর। স্থপতি চঞ্চল কর্মকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা 23শে অক্টোবর 2001। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বিষয়ক বোর্ড অফ ট্রাস্টিজ প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2002। মুক্তিযোদ্ধা 1972 সালের অর্ডার অনুযায়ী মুক্তিযোদ্ধা এমন একজন ব্যক্তি যিনি মুক্তিযুদ্ধে নিয়োজিত যে কোনো সংগঠিত দলের সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। বীর মুক্তিযোদ্ধার সংখ্যা বা মোট বীর মুক্তিযোদ্ধা। দেশের গেজেটধারী বীর মুক্তিযোদ্ধা 1,83,560 জন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল 12 জনকে প্রবাসী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির বিষয়টি চূড়ান্ত করে। মুক্তিযোদ্ধা বিষয় বা মুক্তিযোদ্ধার বয়স বিষয় হলো 1971 সালের 30শে নভেম্বর পর্যন্ত সর্বনিম্ন বয়স 12 বছর 6 মাস। মুক্তিযোদ্ধাকে পৃথিবীর কোথাও বয়সের ফ্রেমে বাঁধা যায় না। মুক্তিযোদ্ধা ভাতা 2022 থেকে 23 অর্থবছর থেকে মাসিক সম্মানী 20,000 টাকা, যেটি 1996 সালে সর্বপ্রথম মাসিক 300 টাকা হারে শুরু হয়। অর্থাৎ 1996 সাল থেকেই মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।